আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার খবর পড়ছি এম ওবায়দুর রহমান। শুরুতেই শিরোনাম। দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশকে এখন একটি দৃষ্টান্ত হিসেবে দেখে সারা বিশ্ব। ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র সহ দুর্যোগ সংশ্লিষ্ট 200-র বেশি স্থাপনার উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনকারী বললেন প্রধানমন্ত্রী। বিধিনিষেধ শিথিল করে 30 মে পর্যন্ত বাড়ল চলমান লকডাউন। আগামীকাল থেকে অর্ধেক আসন খালি রেখে আন্তঃজেলা বাস, লঞ্চ ও ট্রেন চলাচল শুরু। সাংবাদিক রোজিনা ইসলামের জামিন পাওয়ার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে দেশের বিচার ব্যবস্থা সম্পূর্ণ স্বাধীন, মন্তব্য ওবায়দুল কাদেরের। মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ থেকে পেশাগত দায়িত্ব পালন করতে সাংবাদিকদের প্রতি আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। মানবতার কল্যাণ ও শান্তিতে অবদান রাখার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জলীয় করে পদক প্রাপ্তির 48তম বার্ষিকী আজ। ফাইজার ও অ্যাস্ট্রাজেনেকার 2 ডোজ টিকা করোনার নতুন ভারতীয় ধরনের বিরুদ্ধে অনেক বেশি কার্যকর, দাবি ব্রিটিশ গবেষকদের। পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ উপকূলীয় জেলাগুলোকে সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতি নেয়ার নির্দেশ। এবং ঢাকায় প্রথম একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে বাংলাদেশের বিপক্ষে 258 রানের জয়ের লক্ষ্যে এখন ব্যাট করছে শ্রীলঙ্কা। শিরোনাম শুনলেন। নিজে সচেতন হন, করোনা সংক্রমণ রোধ করুন। ঘরের বাইরে সবসময় মাস্ক পরিধান করুন। সাবান পানি দিয়ে ঘন ঘন হাত ধুয়ে ফেলুন অথবা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। সামাজিক দূরত্ব মেনে চলুন। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না গিয়ে ঘরেই থাকুন। মনে রাখবেন, স্বাস্থ্যবিধি মেনে চলাই করোনা মহামারী থেকে মুক্তির একমাত্র উপায়। এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্যোগ মোকাবেলায় সারা বিশ্ব এখন বাংলাদেশকে একটি দৃষ্টান্ত হিসেবে দেখে। তিনি আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মুজিব বর্ষ উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় নবনির্মিত 110টি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, 30টি বন্যা আশ্রয় কেন্দ্র এবং 30টি জেলা ত্রাণ গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্র উদ্বোধনকালে বক্তৃতায় এই কথা বলেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যুক্ত হন। শেখ হাসিনা বলেন, বিশ্ব যখন নানা রকম দুর্যোগ মোকাবেলায় হিমশিম খাচ্ছে, বাংলাদেশের মতো অধিক জনসংখ্যার ছোট একটি দেশ তখন ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগের মুখেও সফলভাবে জনগণের জানমালের নিরাপত্তা বিধান করছে। এটা বদ্বীপ ভৌগোলিক অবস্থানের কারণে প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে হবে। আর তাছাড়া বাংলাদেশে তো মাঝে মাঝে মনুষ্য সৃষ্ট দুর্যোগও আসে। তো সবই মোকাবেলা করে আমাদের এগিয়ে যেতে হবে। আমরা এগিয়ে যাচ্ছি এবং আমরা এগিয়ে যাব। কারণ জাতিপিতা তার ঐতিহাসিক 7 মার্চের ভাষণে বলেছিলেন যে কেউ দাবায় রাখতে পারবে না, বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না, এটা আমরা বিশ্বাস করি। সঠিক দিক নির্দেশনা, সুনির্দিষ্ট লক্ষ্য, আদর্শ নিয়ে চললে অবশ্যই বাংলাদেশের মানুষকে কেউ কখনো দাবি রাখতে পারবে না, এটা আমরা বিশ্বাস করি। প্রধানমন্ত্রী বলেন, সারা বিশ্বে কিভাবে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করা যেতে পারে তার পরিকল্পনা গ্রহণ, বাস্তবায়ন এবং তা মনিটরিং করাও এখন বাংলাদেশের দায়িত্ব। এ ব্যাপারে কাজ করার জন্য গ্লোবাল অ্যাডাপ্টেশন সেন্টার বাংলাদেশে স্থাপিত হয়েছে বলে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এটি বাংলাদেশের ভাবমূর্তি সারা বিশ্বে উজ্জ্বল করেছে। দুর্যোগের পূর্বাভাস দিতে স্যাটেলাইটের আরও কার্যকর ব্যবহারের উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা 13টা উপকূলীয় জেলায় স্যাটেলাইট টেলিফোনের ব্যবস্থা করা হয়েছে। আমরা চাচ্ছি যে আমাদের এই স্যাটেলাইটের মাধ্যমে পুরো বাংলাদেশটাই যেন এর আওতায় আসে এবং এর মাধ্যমে যেন দ্রুত খবর পৌঁছানো যায়। শুধুমাত্র বাংলাদেশে না, আমাদের যে বিশাল সমুদ্র সীমা আমরা অর্জন করেছি, এই সমুদ্র সীমায় আমাদের জাহাজ চলে, যে সেখানেও যেন কোনো দুর্যোগ আসলে তার পূর্বেই যেন আমরা পূর্বাভাসটা দিতে পারি, তার জন্য ব্যবস্থা আমরা নেব। প্রধানমন্ত্রী বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের মানুষকে ঘূর্ণিঝড়, বন্যা, খরা ও ভূমিকম্পের মতো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে হয়। বিগত সরকারগুলি দুর্যোগ মোকাবেলায়
যথাযথ উদ্যোগ নেয়নি উল্লেখ করে শেখ হাসিনা বলেন তার সরকার বিভিন্ন সময়ে ঘূর্ণিঝড় ও বন্যার ঝুঁকি ও ক্ষয়ক্ষতি হ্রাসে যে সাফল্য অর্জন করেছে আন্তর্জাতিক সম্প্রদায় তার প্রশংসা করছে। 1998 সালের ভয়াবহ বন্যার সময়কার বিভিন্ন ঘটনার বর্ণনা করে তিনি বলেন সে সময় জানমালের ক্ষয়ক্ষতি হ্রাস এবং দুর্গতদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের সর্বাত্মক ব্যবস্থা নেয় তার সরকার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন স্বাধীনতার পরপরই বঙ্গবন্ধু সরকার উপকূলীয় অঞ্চলে জলোচ্ছ্বাস মোকাবেলার জন্য ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র স্থাপন করেছিলেন। প্রধানমন্ত্রী বলেন জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে বর্তমানে বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ করছে সরকার। শেখ হাসিনা আরও উল্লেখ করেন তার সরকার এই অঞ্চলের ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ জীবন নিশ্চিত করতে বদ্বীপ পরিকল্পনা 2100 শীর্ষক প্রকল্প প্রণয়ন করেছে। করোনার মতো দুর্যোগ মোকাবেলায় আবারও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান প্রধানমন্ত্রীর। প্রস্তুতি তুলে ধরে সতর্ক থাকতে বলেন ঘূর্ণিঝড় ইয়াস সম্পর্কে। আরেকটা ঘূর্ণিঝড় কিন্তু আসছে, সেটা কেবল তৈরি হচ্ছে, কত দূর যাবে এখন আধুনিক প্রযুক্তির কারণে আমরা অনেক আগে থেকে জানতে পারি, আর সে বিষয়ে যথেষ্ট সতর্কতা ইতিমধ্যে আমরা নিতে শুরু করেছি। ইনশাল্লাহ এটা আমরা সতর্ক থাকবো, এই ঝুঁকি হ্রাস করতে পারবো। তো সবাইকে আমি এই আহ্বান জানাবো যে কোনো দুর্যোগে ঝুঁকি হ্রাসের জন্য সকলে সচেতন থাকবেন, সতর্ক থাকবেন। অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান বক্তব্য রাখেন। এছাড়া প্রধানমন্ত্রী 5টি নবনির্মিত মুজিব কিল্লার উদ্বোধন করার পাশাপাশি আরও 50টি মুজিব কিল্লার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠানে দেশের দুর্যোগ ব্যবস্থাপনায় বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার বিভিন্ন পদক্ষেপ গ্রহণের বর্ণনা করে বঙ্গবন্ধু বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনার পথিকৃৎ শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে প্রধানমন্ত্রী নোয়াখালী, বরিশাল ও গাইবান্ধা জেলার সংশ্লিষ্ট এলাকার স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও সুবিধাভোগীদের সাথে মত বিনিময় করেন। পরিবহন ও রেস্তোরাঁর উপর বিধিনিষেধ শিথিল করে সরকার দেশের বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় চলমান লকডাউন 30 মে পর্যন্ত বৃদ্ধি করেছে। আজ মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয় ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহন করার শর্তে দূরপাল্লার বাস, ট্রেন ও লঞ্চ সহ সকল গণপরিবহন চলবে। এ সময় মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এছাড়া হোটেল ও রেস্তোরাঁগুলো তাদের ধারণ ক্ষমতার অর্ধেক আসনে গ্রাহক সেবা প্রদান করতে পারবে। প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ সংক্রান্ত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। এর আগে করোনা মহামারীর দ্বিতীয় ঢেউয়ের প্রেক্ষিতে সরকার গত 5 এপ্রিল সারা দেশে সপ্তাহব্যাপী লকডাউন ঘোষণা করে এবং পরে কয়েক দফা বাড়ানো হয়, যা আজ মধ্যরাতে শেষ হওয়ার কথা রয়েছে। এদিকে রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন জানিয়েছেন আগামীকাল থেকে সারা দেশে 28 জোড়া আন্তনগর ট্রেন, 9টি মেইল ট্রেন ও কমিউটার ট্রেন চলাচল শুরু হচ্ছে। এসব ট্রেনের অর্ধেক আসন ফাঁকা রাখা হবে এবং সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে। আজ রেল ভবনে এক অনুষ্ঠানে মন্ত্রী এ ঘোষণা দেন। তিনি বলেন অর্ধেক আসন ফাঁকা রেখে আগামীকাল থেকে অনলাইনে টিকিটও বিক্রি করা হবে। 28 জোড়া আন্তনগর ট্রেন কোন কোন রুটে চলাচল করবে তা ইতোমধ্যে রেলওয়ের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হয়েছে। ঢাকা মহানগর আদালত প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে 15 জুলাই পর্যন্ত অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছেন। আজ ঢাকা মহানগর হাকিম বাকি বিল্লার ভার্চুয়াল আদালতেই জামিন মঞ্জুর করা হয়। আদালতে 5,000 টাকা মুচলেকা ও পাসপোর্ট জমা দেওয়ার শর্তে রোজিনার জামিন মঞ্জুর করা হয়। গত সোমবার অনুমতি ছাড়া স্বাস্থ্য সেবা বিভাগের দাপ্তরিক গুরুত্বপূর্ণ নথি চুরি ও বিভিন্ন দলিলের ছবি ধারণ করার অভিযোগ আনা হয় রোজিনা ইসলামের বিরুদ্ধে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন সাংবাদিক রোজিনা ইসলামের জামিন পাওয়ার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে আদালত সম্পূর্ণ স্বাধীন এবং সরকার এতে কোনরূপ হস্তক্ষেপ করেনি। তিনি আজ সকালে জাতিসংঘ গ্লোবাল রোড সেফটি উইক উপলক্ষে এক অনলাইন আলোচনা অনুষ্ঠানে একথা বলেন। সাংবাদিক রোজিনা ইসলাম জামিন পেয়েছেন। আপনারা জানেন এর মধ্যে তার জামিন মঞ্জুরের মধ্য দিয়ে প্রমাণিত হলো বাংলাদেশে আদালত স্বাধীন এবং সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করে না। রোজিনা ইস্যুতে সাংবাদিকদের জন্য যারা আজকে মায়া কান্না কাটছেন, সে বিএনপি ক্ষমতায় থাকাকালে সাংবাদিকদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী মামলাও তারা করেছিলেন। আন্তঃজেলা পরিবহনের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রসঙ্গে মন্ত্রী বলেন, দূরপাল্লার পরিবহন সার্বিক বিবেচনা করে আমরা
যে সমন্বিত ভাড়ায় অর্ধেক আসন খালি রেখে স্বাস্থ্যবিধি মেনে এই শর্তগুলো পালনের শর্তে আমরা আগামীকাল থেকে দূরপাল্লার আন্তঃজেলা বাস সার্ভিসও আমরা চালু করার ব্যাপারে সরকারের নির্দেশনা আসছে। আমি সবাইকে সে সমন্বিত ভাড়ায় অর্ধেক আসন খালি রেখে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক এবং হ্যান্ড স্যানিটাইজার যেন প্রত্যেক গাড়িতে থাকে, দূরপাল্লার পরিবহনও আগামীকাল থেকে চলবে। দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ থেকে পেশাগত দায়িত্বে ব্রতী হতে সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি আজ সচিবালয়ে সিনিয়র সাংবাদিক ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠককালে এ আহ্বান জানান। তো আপনাদের সাথে আমিও সন্তোষ প্রকাশ করছি রোজিনা ইসলামের জামিনের প্রেক্ষিতে, কারণ আপনারা দেখেছেন যে রাষ্ট্রপক্ষ জামিনের কোনো বিরোধিতা করে নাই, অর্থাৎ রাষ্ট্রপক্ষ চেয়েছে তার জামিন হোক। এই জন্য আপনাদের সাথে আমিও সন্তোষ প্রকাশ করছি। এই ঘটনাটি অবশ্যই একটি অনভিপ্রেত ঘটনা ছিল, যেটির প্রেক্ষিতে একটি ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। আমি আশা করব যে জামিন হওয়ার পর সমস্ত ভুল বোঝাবুঝির অবসান হবে এবং আপনারা আপনাদের যে মনের ক্ষোভ সেটি আপনারা ইতিমধ্যে প্রকাশ করেছেন। সুতরাং প্রত্যেকে আবার আগের মতো কাজে ফেরত যাবেন, কাজকর্ম করবেন, সেটি আমার প্রত্যাশা। আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা একজন সাংবাদিক বান্ধব প্রধানমন্ত্রী। তিনি সাংবাদিকদের কল্যাণে এবং অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করার জন্য বহু পদক্ষেপ গ্রহণ করেছেন। এই সাংবাদিক কল্যাণ ট্রাস্ট তার মাধ্যমে গঠিত হয়েছে এবং তথ্য কমিশন তিনি গঠন করেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির 48তম বার্ষিকী আজ। গণতন্ত্র, স্বাধীনতা ও শান্তি আন্দোলনে অবদান রাখায় বাঙালি জাতি রাষ্ট্রের প্রতিষ্ঠাতা এবং স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুকে 1973 সালের এই দিনে জুলিও কুরি পুরস্কারে ভূষিত করে বিশ্ব শান্তি পরিষদ। বিস্তারিত শুনুন প্রতিবেদনে। বিশ্ববিখ্যাত বিজ্ঞানী ম্যারি কুরি ও পিয়েরি কুরি দম্পতি বিশ্ব শান্তি সংগ্রামে যে অবদান রেখেছেন তা চিরস্মরণীয় করে রাখার লক্ষ্যে বিশ্ব শান্তি পরিষদ 1950 সাল থেকে জুলিও কুরি শান্তি পদক প্রদান করে আসছে। ফ্যাসিবাদ ও সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রাম, মানবতার কল্যাণ এবং শান্তির সপক্ষে বিশেষ অবদানের জন্য বরণীয় ব্যক্তি ও সংগঠনকে এ পদক প্রদান করা হয়ে থাকে। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা এবং গণতন্ত্র ও শান্তি আন্দোলনের পুরোধা হিসেবে 1973 সালের 23 মে জুলিও কুরি পদকে ভূষিত হন। মহান এই নেতার আদর্শ সম্পর্কে বলছিলেন রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি শাফিউর রহমান শফি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা জীবন শোষিত, বঞ্চিত, নিহত মানুষের জন্য লড়াই করেছেন, নির্যাতিত, নিপীড়িত মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য লড়াই করেছেন, মানুষের বাক স্বাধীনতার জন্য লড়াই করেছেন, জাতীয়তাবাদী আন্দোলন করেছিলেন, স্বাধীনতার জন্য আন্দোলন করেছিলেন। উনি জীবনে অনেক কষ্ট সহ্য করেছেন, কোনোদিন মানুষের অধিকার আদায়ের আন্দোলন থেকে পিছু পা হয় নাই। বঙ্গবন্ধু ছিলেন মাটি ও মানুষের নেতা, শান্তি প্রতিষ্ঠায় তার ছিল অসামান্য অবদান। বঙ্গবন্ধুর অবদানের স্মৃতিচারণা করে রংপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সরকার বলেন, মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি যুদ্ধ বিধ্বস্ত দেশকে এই যে সংক্ষিপ্ত সময়ের মধ্যে যে পুনর্গঠন করা এবং এই যে এত 7 কোটি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য বঙ্গবন্ধু যে অর্থনৈতিক পদক্ষেপ গ্রহণ করেছেন, যে সামাজিক পদক্ষেপ গ্রহণ করেছেন, যে শিক্ষা বিস্তারে তিনি যে পদক্ষেপ গ্রহণ করেছেন, এটা সারা বিশ্বে একটা আলোচিত বিষয় হয়েছিল সেই সময়, যার কারণে এটার পুরস্কার স্বরূপ তাকে এই পুরস্কারটি দেওয়া হয়েছে। জননন্দিত বিশ্বনেতা ফিদেল ক্যাস্ট্রো, হো চি মিন, ইয়াসির আরাফাত, সালভেদর আলেন্দে, নেলসন ম্যান্ডেলা, ইন্দিরা গান্ধী সহ অনেক বিশ্বখ্যাত মনীষী ও রাজনীতিবিদ জুলিও কুরি পদকে ভূষিত হন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পুরস্কার প্রাপ্তির 48তম বার্ষিকীতে জাতি তাঁকে শ্রদ্ধার সাথে বিনম্র চিত্তে স্মরণ করছে। রাশেদ ফয়সাল কবির, বাংলাদেশ বেতার। এদিকে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পুরস্কার প্রাপ্তির 48তম বার্ষিকী উপলক্ষে পোস্টার প্রকাশ করা হয়েছে। নতুন প্রজন্মের কাছে বিশ্ব শান্তি ও মানবাধিকার প্রতিষ্ঠায় জাতির পিতার অবদান তুলে ধরার জন্য বিশ্ব শান্তির দূত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শীর্ষক প্রামাণ্যচিত্র নির্মাণ করেছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
বাঙালি বীরের জাতি। 1971 সালে আমরা শত্রুর মোকাবেলা করে বিজয়ী হয়েছি। করোনা ভাইরাস মোকাবেলাও একটা যুদ্ধ। আমরা সকলের প্রচেষ্টা এই যুদ্ধে জয়ী হব ইনশাআল্লাহ। খবরের বাকি অংশ পড়ছি সৈয়দা হামিদা শেলি। দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছেও ডিজিটাল সেবা পৌঁছে দিতে 2010 সালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে তৎকালীন অ্যাক্সেস টু ইনফরমেশন A2I প্রকল্পের উদ্যোগে যাত্রা শুরু হয়েছিল ইউনিয়ন তথ্য কেন্দ্রের। সেটি পর্যায়ক্রমে রূপান্তরিত হয়ে ইউনিয়ন ডিজিটাল সেন্টার বা ইউডিসি, যা এখন পরিচালিত হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে অ্যাসপায়ার টু ইনোভেট A2I কর্মসূচির আওতায়। বর্তমানে ইউডিসি শুধু জনগণকে ডিজিটাল সেবাই দিচ্ছে না, এর মাধ্যমে 15,000-এরও বেশি মানুষ নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলেছেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে। ডিজিটাল সেন্টার হওয়াতে আমরা ইউনিয়নের লোক সহজে দ্রুত জমির পর্চা, জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ সমস্ত কিছু পেয়ে থাকি। তাতে আমাদের সময় কম লাগে, খরচ কম লাগে। ইউনিয়ন পরিষদে আসলেই আমরা জন্ম নিবন্ধন, সার্টিফিকেট, পর্চা সাথে সাথে আমরা এই সেবাগুলো পেয়ে থাকি। কথা হচ্ছিল নড়াইল জেলার ইউনিয়ন ডিজিটাল সেন্টার বা ইউডিসির মাধ্যমে সেবা পাওয়া সুবিধাভোগীদের সাথে। শুধু নড়াইলেই নয়, সারা দেশব্যাপী এভাবেই দেশের প্রত্যন্ত এলাকার মানুষেরা দ্রুত ও স্বল্প সময়ে বিভিন্ন সরকারি সেবা পাচ্ছেন ইউডিসির মাধ্যমে, বলছিলেন নড়াইল জেলা প্রশাসক হাবিবুর রহমান। ইউনিয়ন ডিজিটাল সেন্টার এর মাধ্যমে সার্বিক কাজে বলা চলে ইউনিয়ন পর্যায়ে যেটি রুট লেভেলে সেই কাজগুলো সম্পন্ন হয়ে থাকে। তার আলাদা সেটআপ দেওয়া হয়েছে এবং তার মাধ্যমে যে সেবাগুলো আসে, যেমন ধরেন নাগরিক সনদপত্র, চারিত্রিক সনদপত্র অথবা শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তির যে কোনো আবেদন, এই বিষয়গুলো, ভিডিও কল, চাকরির তথ্য প্রদান, 18 থেকে শুরু করে ভ্যাট ইত্যাদি প্রসেস করা এবং এগুলো অনলাইনের মাধ্যমে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করা। এটি গ্রাম গঞ্জে এবং সাধারণ মানুষের জন্য অত্যন্ত সহজ একটি সেবা আমরা ইউডিসির মাধ্যমে পেয়ে থাকি। এই সকল ইউডিসি সহ অন্যান্য ডিজিটাল সেবা ভিত্তিক কার্যক্রম পরিচালিত হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে অ্যাসপায়ার টু ইনোভেট A2I কর্মসূচির আওতায়। ইউডিসি এর ধারাবাহিক সফলতায় বর্তমানে দেশে 7,602টি ডিজিটাল সেন্টার রয়েছে। এখানে 15,000-এরও বেশি উদ্যোক্তা, 292-টিরও বেশি সরকারি বেসরকারি সেবা জনগণের দোরগোড়ায় সহজে, দ্রুত ও স্বল্প ব্যয়ে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, বলছিলেন A2I এর ন্যাশনাল কনসালটেন্ট কামাল হোসেন সৈকত। আমরা ডিজিটাল সেন্টার থেকে 292-র অধিক এখন বর্তমানে সেবা প্রোভাইড করছি। 4টি সেক্টরে আমরা সেবা প্রদান করছি। একটি হচ্ছে অ্যাক্সেস টু মার্কেট, মানে ই-কমার্স, অ্যাক্সেস টু ফাইন্যান্স, আর্থিক অন্তর্ভুক্তিজনক সেবা, ধরেন এজেন্ট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, অ্যাক্সেস টু স্কিল, প্রশিক্ষণ রিলেটেড সেবা, অ্যাক্সেস টু সার্ভিস। সরকারি বেসরকারি যে সেবাগুলো আছে, জমির পর্চা, খতিয়ান, হজের পাস নিবন্ধন, জন্ম নিবন্ধন। ইউডিসির কাজের পরিধি যেমন বাড়ছে, একই সঙ্গে ইউডিসিতে সেবা গ্রহীতা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগ হ্রাস পাওয়ায় নিয়ম বহির্ভূতভাবে অর্থ লেনদেনের সম্ভাবনা কমেছে। এর ফলে নাগরিকদের অপ্রয়োজনীয় অর্থ ব্যয়ের ঝুঁকিও কমছে। স্বচ্ছ ও কার্যকরভাবে ইউডিসি পরিচালনা ও ব্যবস্থাপনার জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের কথা জানান কামাল হোসেন। 2010 সালে যখন আমরা প্রতিষ্ঠা করি তখন ইউনিয়ন ডিজিটাল সেন্টারের জন্য আলাদা একটা নীতিমালা ছিল, পৌরসভার জন্য একটি নীতিমালা আমরা করেছি 2013 সালে, তারপর উপজেলা ডিজিটাল সেন্টার। তো প্রত্যেকটিরই আলাদা আলাদা নীতিমালা আছে। আমরা যেটাকে একটি মাত্র নীতিমালায় নিয়ে আসতে চাচ্ছি এবং ওইটার জন্য আমরা কাজ করছি এবং এটা আশা করছি আমরা আগামী 3 থেকে 4 মাস পরে আমরা হাতে পাবো। সময়ের পরিবর্তনে যে বিষয়গুলো নতুনত্ব এসেছে এটাতে আমরা অন্তর্ভুক্ত থাকবে এবং এটির কার্যক্রম চলমান আছে। প্রতি মাসে প্রায় 60 লক্ষ নাগরিক ডিজিটাল সেন্টার হতে তাদের প্রয়োজনীয় নাগরিক সেবা গ্রহণ করছেন। A2I 2030 সালের মধ্যে সারা দেশে 25,000 ডিজিটাল সেন্টার চালুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যার মাধ্যমে 1500-এর অধিক নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব হবে। শারমিন রহমান, বাংলাদেশ বেতার। দেশে করোনা ভাইরাসে দৈনিক মৃতের সংখ্যা কমে এসেছে। গত 24 ঘন্টায় মারা গেছে 28 জন। এই নিয়ে মোট মৃতের সংখ্যা 12,376 জনে দাঁড়িয়েছে। আজ ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়। অ্যাপসের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে। আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপসটি। এবারে আন্তর্জাতিক সংবাদ। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা 34,70,000 ছাড়িয়েছে এবং আক্রান্ত হয়েছেন 16,71,00,000-এরও বেশি। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত 14,80,00,000-এরও বেশি মানুষ সুস্থ হয়েছেন।
ফাইজার ও অ্যাস্ট্রাজেনেকার টিকা 2 ডোজ নেয়ার পর তা করোনা ভাইরাসের ভারতীয় ধরনের বিরুদ্ধে যথেষ্ট কার্যকর বলে ব্রিটেনের এক গবেষণায় জানা গেছে। ক্যান্ট 1 ধরনের উপর এই টিকা যেমন কার্যকর, তেমনি ভারতীয় ধরনের বিরুদ্ধেও সমানভাবে কার্যকর। ব্রিটিশ জনস্বাস্থ্য বিভাগ এই গবেষণা চালিয়েছে। তারা বলেছে, করোনা রোগীর হাসপাতালে ভর্তি হওয়া এবং মৃত্যুর হার কমিয়ে আনার ক্ষেত্রে এই টিকা অধিক কার্যকর। ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেছেন, এই গবেষণা তার আস্থা বাড়িয়ে দিয়েছে, ফলে আগামী 21শে জুনের মধ্যে ইংল্যান্ডে বিধিনিষেধ শিথিল করা হতে পারে। আবারও দেশের খবর। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আজ দুপুর 12টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 700 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 625 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্র বন্দর থেকে 710 কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 655 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপ ও পরবর্তীতে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 1 নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। সেই সাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। কয়েকদিনের মধ্যে ঘূর্ণিঝড় ইয়াস বাংলাদেশে আঘাত হানতে পারে এবং সেই দুর্যোগ মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত জাহিদ ফারুক। সম্ভাব্য ঘূর্ণিঝড় নিয়ে পানি সম্পদ মন্ত্রণালয় সম্মেলন কক্ষে আজ অনুষ্ঠিত এক জরুরি অনলাইন বৈঠকে তিনি এই আহ্বান জানান। ঝুঁকিপূর্ণ এলাকায় বাঁধ ও বেড়িবাঁধ সহ জরুরি কাজের জন্য জিও ব্যাগ প্রস্তুত আছে উল্লেখ করে তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের জন্য মাস্ক ও স্যালাইন সরবরাহ করবেন প্রকৌশলীরা। পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীমও বৈঠকে বক্তব্য রাখেন। খেলার খবর, ক্রিকেট। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে 3 ম্যাচ একদিনের আন্তর্জাতিক সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশের বিরুদ্ধে শ্রীলঙ্কা জয়ের জন্য 258 রানের লক্ষ্যে এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রীলঙ্কা 44 ওভারে 8 উইকেটে 211 রান করেছে। এর আগে বাংলাদেশ টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 50 ওভারে 6 উইকেটে 257 রান করে। দলের পক্ষে মুশফিকুর রহিম সর্বোচ্চ 84, মাহমুদুল্লাহ রিয়াদ 54 এবং অধিনায়ক তামিম ইকবাল 52 রান করেন। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করছে। আগামী মঙ্গলবার একই ভেন্যুতে বেলা 1টায় দু দলের মধ্যে দ্বিতীয় এবং শুক্রবার তৃতীয় ও শেষ একদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এইসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশকে এখন একটি দৃষ্টান্ত হিসেবে দেখে সারা বিশ্ব। ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র সহ দুর্যোগ সংশ্লিষ্ট 200-রও বেশি স্থাপনার উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনকালে বললেন প্রধানমন্ত্রী। বিধিনিষেধ শিথিল করে 30শে মে পর্যন্ত বাড়ল চলমান লকডাউন। আগামীকাল থেকে অর্ধেক আসন খালি রেখে আন্তজেলা বাস, লঞ্চ ও ট্রেন চলাচল শুরু। সাংবাদিক রোজিনা ইসলামের জামিন পাওয়ার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে দেশের বিচার ব্যবস্থা সম্পূর্ণ স্বাধীন, মন্তব্য ওবায়দুল কাদের। মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ থেকে পেশাগত দায়িত্ব পালন করতে সাংবাদিকদের প্রতি আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। মানবতার কল্যাণ ও শান্তিতে অবদান রাখার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি পদক প্রাপ্তির 48তম বার্ষিকী আজ। ফাইজার ও অ্যাস্ট্রাজেনেকা 2 ডোজ টিকা করোনার নতুন ভারতীয় ধরনের বিরুদ্ধে অনেক বেশি কার্যকর, দাবি ব্রিটিশ গবেষকদের। পূর্ব মধ্য বঙ্গোপসাগরের নিম্নচাপ, উপকূলীয় জেলাগুলোকে সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ। এবং ঢাকায় প্রথম একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে বাংলাদেশের বিপক্ষে 258 রানের জয়ের লক্ষ্যে এখন ব্যাট করছে শ্রীলঙ্কা। খবর শেষ হলো।